আরে তোমরা সবাই কোথায় গেলে? পূজা, কবিতা, বাড়িতে কেউ নেই নাকি? মেয়ে দুটো গেল কোথায়? এইদিকে আয়, দেখে যা তোদের জন্য কি এনেছি। তাড়াতাড়ি এইদিকে আয়। বাবা এসেছে, বাবা এসেছে। বাবা কি নিয়ে এসেছে আমাদের জন্য? তোদের দু বোনের জন্য বাজার থেকে নতুন জামা কিনে এনেছি। এই দেখ দুটো জামা, একটা লাল জামা, একটা নীল জামা। আমাদের জন্য নতুন জামা এনেছো? হ্যাঁ, আজকে টাকাটা পেলাম। জমিদার বাবু টাকা দিয়েছে। ভাবলাম দুই বোনের জন্য দুটো জামা কিনে আনি। এই নে। কি রে পূজা, নতুন জামা দিলাম তাও তো দেখছি মুখ কালো করে আছিস। আমার এই লাল জামাটা একদম পছন্দ হয়নি বাবা। আমি ওই নীল জামাটা নেব। ওই জামাটা আমাকে দাও। আমি দুজনার জন্য একই ধরনের জামা এনেছি, শুধু ভিন্ন রং। তোর জন্য আমি এই লাল জামাটা পছন্দ করে এনেছি এবং কবিতার জন্য এনেছি ওই নীলটা। তোর যদি ভালো না লাগে পরবর্তীতে আমি তোকে অন্য একটা জামা এনে দেব। এখন এটাই নে। কিরে পূজা, এভাবে বসে আছিস কেন? আমি এত করে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? এত করে ডাকছো কেন আমাকে শুধু শুধু? দুপুর হয়ে গেছে, এখনো খাবি না? না খেয়ে বসে আছিস যে? খাবার দিয়েছি, খাবার খেতে আয়। না, খাবারের কোনো দরকার নেই আমার। আমি কোনো কিছু খাবো না। তুমি গিয়ে খাবার খাও আর তোমার ওই সৎ মেয়েকে খাওয়াও। হঠাৎ করে তুই এই ধরনের কথা বলছিস কেন? কি হয়েছে আমাকে বল। এমন ভাব করছো মনে হচ্ছে তুমি কিছু জানো না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে নতুন জামাটা পছন্দ হয়নি, ওই জন্য মন খারাপ করে বসে আছিস, তাই না? তোর বাবা তো বললো তোকে আবার একটা নতুন জামা কিনে দেবে। আমার নতুন জামার দরকার নেই। আমি ওই নীল জামাটাই নেব। ওই জামাটা আমাকে এনে দাও। তুই আমার মেয়ে, ও হচ্ছে আমার সৎ মেয়ে। তুই মন খারাপ করে থাকবি একটা জামার জন্য, সেটা আমি মেনে নেব? দাঁড়া। কবিতা, এই কবিতা, এদিকে আয়। কি হয়েছে মা? আমাকে ডাকছিলে? তুই কেমন মানুষ? তোর ছোট বোন পূজা নীল জামার জন্য জেদ করে আছে, আর তুই কিনা বড় বোন হয়ে ওকে নীল জামাটা দিতে চাইছিস না? পূজা তো প্রতি মাসেই নতুন করে একটা জামা কেনে। আমি তো আর কিনি না। জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আবার মুখের উপর কথা বলছিস? যা এখনই জামাটা নিয়ে এসে পূজাকে দিয়ে দে। তুই এই লাল জামাটা নে। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। এক্ষুনি ওই জামাটা এনে ওকে দে। আরে গোপালদা, আমি বললাম আমি গাছে উঠে ডাল কাটি, তুমি নিচে থাকো। তোমার বয়স হয়েছে, তুমি কি এখন এই গাছে উঠতে পারো? কি যে বলিস না তুই নন্দন, গাছে উঠে ডাল কাটবার অভিজ্ঞতা আমার প্রায় 20-30 বছরের। তুই এখন কিনা বলছিস আমি পারবো না? সেটা অবশ্য তুমি ঠিক বলেছ। তোমার অভিজ্ঞতা অনেক, কারণ তোমার বয়স হয়েছে। কিন্তু এই বয়সে এই তোমার এত বড় গাছে ওঠা ঠিক নয় যে। তুই আর এ ধরনের কথা বলিস না। পরে দেখা যাবে জমিদার রমেশ বাবু আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, সাবধানে কাটো। আমি নিচে আসছি, ডালগুলো গুছিয়ে রাখছি। ওরে মা গো, ওরে বাবা গো, আমার পাটা গেল, ভেঙে গেছে মনে হচ্ছে পাটা। আমাকে কোথায় আছো, কে আছো, বাঁচাও! আহারে গোপালদা, কি করে তুমি পড়লে? এত করে বললাম, আমার কোনো কথাই শুনলে না। রমেশ বাবু, এদিকে আসেন, দেখেন কি হয়েছে। কিরে, কি হয়েছে গোপালের? আরে বাবু, গোপালদাকে এত করে নিষেধ করলাম, এত বড় গাছে উঠে ডাল কাটতে হবে না। কোনো কথা শুনলো না, পড়ে গেছে। পাটা মনে হয় ভেঙে গেছে রে। আহারে, এখনো ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, ব্যান্ডেজ করিয়ে তারপর ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বৌদি, অবৌদি, কে কোথায় আছো? এদিকে আসো, দেখে যাও, তোমাদের বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। এ কি,
কি হয়েছে আমার স্বামীর? তার পায়ে এরকম ব্যান্ডেজ করা কেন? তোমাদের বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে গো। এই গোপালদা জমিদার বাবুর বাড়িতে গাছ থেকে ডাল কাটতে গিয়ে পড়ে পা ভেঙে ফেলেছে। ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসলাম। কি বলছোটা কি এসব? গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে? আর কি হয়েছে? আর কোথাও ব্যথা পায়নি তো? কোনো সমস্যা নেই, আর সব ধরনের চিকিৎসাই হয়েছে। এখন ওষুধপত্র আমি নিয়ে এসেছি, কিন্তু ডাক্তার বলেছে এই 2-3 মাস গোপালদার হাঁটতে পারবে না, ভারী কোনো কাজ করতে পারবে না। এসব তুমি কি বলছো? তাহলে আমাদের সংসারটা এখন কিভাবে চলবে? সেটা তো আর বলতে পারছি না। জমিদার বাবু নেহাত ভালো লোক, সেজন্য চিকিৎসার খরচটা দিয়েছেন। হায় হায় হায়, আমাদের কি যে সর্বনাশ হলো! যাও গোপালদাকে ঘরে নিয়ে যা, আপাতত সেবা যত্ন করো, পরেরটা পরে দেখা যাবে। কিভাবে সংসারটা চলবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যে কয়টা টাকা ছিল তা দিয়ে কোনো মতে তো এতদিন পার করেছি, এখন তো না খেয়ে মরার উপক্রম। আমি কি করব? আমি অসুস্থ, আমি তো চাইলেও কিছু করতে পারছি না। সেটাই তো দেখতে পাচ্ছি, সামান্য একটা কাজে গিয়ে অঘটন ঘটিয়ে বসেছো। কিভাবে ডাল কাটছিলে? কোন দিকে চেয়েছিলে তুমি? মাথার মধ্যে কিছু ছিল না? আমার বয়স হয়েছে, শেষ বয়সে গাছে উঠে, তাও তোদের জন্যই তো করি। তোদের ভালো রাখার জন্য এত কিছু করি, তোরা কি না আমাকে কথা শোনাচ্ছিস? আমাদের জন্য এত কিছু করছো, এখন যে আমরা সবাই না খেয়ে মরছি সেটা দেখতে পাচ্ছ না? আমি তো বললাম জমিদার বাবুর ওখানে যেতে, তিনি একটা কাজের ব্যবস্থা করে দেবেন। তোমরা তো কেউ আমার কথা শুনছো না। এখন কিনা আমি আমার মেয়ে মানুষ হয়ে অন্যের বাড়িতে কাজ করব? এটা তুমি আমাকে কেন বলনি বাবা? আমি আজকে থেকেই যাচ্ছি ও বাড়িতে কাজ করতে। বাড়ির দিকটা মা তুমি সামলে নিও। যাও যাও, কাজ করে নিয়ে পরিবারটাকে বাঁচাও, তোমার বাপ তো না খেয়ে মরবে। আমি বললাম তো কাজে যাব, তুমি আর বাবাকে কথা শুনিও না মা, বাবা এমনিতেই অসুস্থ। জমিদার বাবু, আমাকে চিনতে পারছেন? আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। তুমি না গোপালের বড় মেয়ে কবিতা, তাই তো? হ্যাঁ জমিদার বাবু, গোপাল আমার বাবা হন, তিনি আপনাকে আপনার কাছে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, গোপালের অবস্থা সবটাই তো আমি জানি। আমি নিজেই নন্দকে পাঠিয়েছিলাম গোপালের সাথে কথা বলতে। গোপাল 2-3 মাস বসে থাকবে। 2-3 মাস তো আর আমি বসে বসে টাকা দিয়ে তোমাদেরকে চালাতে পারবো না। আমারও তো টাকার দাম আছে, তার উপরে তোমার বাবার চিকিৎসার সমস্ত খরচ দিয়েছি। আপনি কতটা ভালো মানুষ সেটা সবাই জানে। আপনি যে এতগুলো টাকা চিকিৎসার জন্য খরচ করেছেন সেটাই অনেক, অন্য কেউ হলে সেটাও দেখতো না। যাই হোক, তুমি এখানে কাজ করো, তেমন কোনো কঠিন কাজ নয়, রান্না বান্নার কাজ আর কি। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আর হ্যাঁ, তুমি পারো তো সবকিছু? উপরওয়ালার ইচ্ছায় মোটামুটি সব কিছুই করতে পারি। মা বেঁচে থাকতে শিখিয়ে দিয়ে গেছেন, সব কিছু মনে আছে। বাড়িতে সব রান্না আমি করি, সব কিছু আমাকেই করতে হয়, বুঝতেই তো পারছেন। যাই হোক, যা যা কাজ দরকার আমি সব কিছু করব, তবে আমার বাড়িতে যেন কোনো সমস্যা না হয়, তাদের একটু বাজারঘাট করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোর চোখ কি অন্ধ হয়ে গেছে? তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? কি হয়েছে মা, আমাকে বলবে তো? এত বকাবকি করছো কেন শুধু শুধু? আরে আমি কি শুধু শুধু বকাবকি করছি? তোকে এত করে বোঝানোর চেষ্টা করছি, তুই তো কোনোভাবে বুঝতেই পারছিস না। তুমি আমাকে একবার বুঝিয়ে বলো, তারপর তো আমি বুঝতে পারবো। সেদিন থেকে ওই কবিতা তোর সৎ বোন জমিদার বাবুর বাড়িতে কাজে লেগেছে, সেদিন থেকে তোর বাবার আমাদেরকে একটুও ভালোবাসে না, তার ওই মেয়েটাকেই সে ভালোবাসে। তুই দেখতে পাচ্ছিস না? আমরা তো কাজে যাইনি, যেহেতু কবিতা কাজে গেছে তাই বাবা তো ওকেই একটু বেশি ভালোবাসবে। এখন আর কি করার? কবিতা ভালোবাসা পাবে আর আমরা সেটা মেনে নেব? এখন তুমি কি বলতে চাইছো, কবিতার জায়গায় আমি যাই? আরে না না, এখন তোর কাজে যেতে হবে না।
আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি বলো তো মা? শোন। কি যে করিস না পূজা তুই, তোকে বললাম তোর আশা লাগবে না, আমি একাই পারবো। তুমি একা প্রতিদিন কত কাজ করো, সংসার টানো, তা আমার দেখতে ভালো লাগে না, সেজন্য ভাবছি তোমাকে একটু সাহায্য করব। আমি একাই তো সব কাজ পারি, তুই বাড়িতে মাকে সাহায্য করবি, বাবার সেবা যত্ন করবি, তাহলেই তো হলো। তা তো এখন আমি করি, তুমি এখানে কাজ করো, তোমারও একটু সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পানি নিয়ে আসি, তুই থাক। কিরে পূজা, তোকে এমন দেখাচ্ছ কেন? হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না, পেটের মধ্যে কেমন ব্যথা করছে। তোকে বলেছিলাম আসার দরকার নেই, যা যা যা, তুই এক্ষুনি বাড়ি চলে যা। তোমার সাহায্য করার জন্য এসেছিলাম, তেমন আর পারবো না। শোনো দিদি, তুমি জমিদার বাবুকে বলে একটা লাউ নিয়ে এসো তো। লাউ দিয়ে আবার কি করবি? আমার খুব খেতে মন চাইছে, তুমি বলে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি বলে নিয়ে আসবো, তুই এখন যা। কিরে পূজা, তুই এখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোমাকে তো বললাম একটা লাউ নিয়ে আসার জন্য, ওই তো তুমি লাউ নিয়ে এসেছো, সেজন্যই তো দাঁড়িয়ে আছি। কিরে পাগল, লাউ এনেছি কিনা সেটা তো বাড়িতে থাকলেই দেখতে পেতে, এখানে দাঁড়িয়ে কি লাভ? আরে দিদি, আমি তো এই লাউটা তোমাকে আনতে বলেছি, লাউ ইলিশ রান্না করবো সেই জন্য। লাউ ইলিশ রান্না করবি? কিন্তু লাউ তো আমি এনেছি, ইলিশ কোত্থেকে পাবি? সেটা তোমাকে ভাবতে হবে না, আমার কাছে ইলিশ মাছ আছে। তোর কাছে ইলিশ মাছ আছে? তাহলে তো ভালোই হলো, চল চল বাড়িতে গিয়ে এখনই তোকে রান্না করে দেব। দিদি, বাড়িতে রান্না করব না, তুমি দেখছি কিচ্ছু বুঝতে পারো না। বাড়িতে রান্না করবি না তার মানে কি বলতে চাচ্ছিস তুই? আমার ইচ্ছে হয়েছে আমরা দুজনে মিলে পিকনিক করব। ওই যে আমাদের বাঁশবাগান রয়েছে, সেখানে আমরা দুজন মিলে পিকনিক করব, সেখানে লাউ ইলিশ রান্না করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, বাবা মাকেও আসতে বলি। বললাম তো আমরা দুজনে পিকনিক করব, সেখানে বাবা মাকে আসতে বলবে কেন? তাদের জন্য খাবার দরকার পড়লে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস কর। এখন চল দুজনে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাই, এমনিতে অনেক বেলা হয়ে গেছে। রান্নার জন্য যা যা লাগবে সবকিছুই বাঁশবাগানে গিয়ে রেখে এসেছি, তুমি ওখানে যাও, আমি আরেকটু কাজ আছে বাড়িতে, করে আসছি। তুই একটা ভালো কাজ করেছিস, সবকিছু আগে আগে গুছিয়ে রেখেছিস। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফিরে আয়, আমি যাচ্ছি, রান্না বান্নার কাজ শুরু করে দিচ্ছি। জমিদার বাবু, আপনি আমার সাথে চলুন, আপনাকে একটা জিনিস দেখানোর আছে। তুমি না গোপালের ছোট মেয়ে, সকালে না আসলে আমাদের বাড়িতে কাজ করতে? সকালে তো আমি আপনাদের এখানে এসেছিলাম, পরে আমি চলে গেছি বাড়িতে। তা হঠাৎ করে আমাকে ডাকছো কেন? কি হয়েছে? কিছু লাগবে নাকি? কোনো ঝামেলা হয়েছে আবার? গোপালের কি অবস্থা? অসুস্থ হয়ে পড়লো নাকি আবার? বাবা একদম ঠিক আছে, কিন্তু আপনার সর্বনাশ হতে চলেছে, সেটা আপনি কোনোভাবেই টের পাননি, সেটা দেখানোর জন্যই আপনাকে আমি ডেকেছি। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি জানি না, তুমি সেটা দেখানোর জন্য আমাকে ডাকছো? কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না আমি। আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, আপনি আমার সাথে চলুন, গিয়ে নিজের চোখে সবটা দেখলে তখন বিশ্বাস করবেন। তুমি যেহেতু এত করে বলছো, চলো দেখি কি দেখাবে তুমি। এই নন্দন, কই তুই? এদিকে আয় তো, আমার সাথে চল। এ কি জমিদার বাবু, আপনারা এখানে? আপনারাও বুঝি আমাদের সাথে পিকনিক করতে এসেছেন, তাই না? আমরা এখানে পিকনিক খেতে আসিনি, তোমরা এখানে যে পিকনিক খাচ্ছ, এই ইলিশ মাছ কোথায় পেলে? আরে জমিদার বাবু, আপনাকে না বললাম আমার বোন আমাকে একটা লাউ নিতে বলেছে, এই লাউটা তো আপনাকে বলেই আনলাম। তুমি কথা ঘুরিও না, আমি তো লাউয়ের কথা বলিনি, আমি তো বলেছি ইলিশ মাছের কথা। তুমি তো আমার থেকে চেয়ে লাউ নিয়ে এসেছো, তুমি তো আমার থেকে ইলিশ মাছ চেয়ে আনুনি। এই ইলিশ মাছ কোত্থেকে আসলো? আমি তো শুধু আপনার থেকে লাউ এনেছি, ইলিশ মাছ তো আনিনি, ইলিশ মাছ তো পূজা এনেছে। মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না,
পূজা কোত্থেকে ইলিশ মাছ পাবে? পূজা তো নিজেই বলছে এই ইলিশ মাছ নাকি তুমি চুরি করে এনেছো। কিরে পূজা, তুই এভাবে চুপ করে আছিস কেন? তুই বল, এই ইলিশ মাছ তুই নিজে এনেছিস? আমি তো শুধু লাউ এনেছি। জমিদার বাবু কি বলছে আমি তো বুঝতে পারছি না কিছু। কিরে পূজা, চুপ করে আছিস কেন? কথা বল। আমার আর কিছুই বোঝার বাকি নেই। আমার বাড়ি থেকে লাউ চেয়ে এনেছো এবং ইলিশ মাছ চুরি করে এনেছো, সেটা বুঝতে পেরেছি। গোপালের মেয়ে যে এমন হবে সেটা আমি কোনোভাবেই কল্পনা করতে পারিনি। তোমাদেরকে কাজ দেওয়াই আমার ভুল হয়েছে। চলো এক্ষুনি গোপালের কাছে চলো। আমি কিছু বলবো না, গোপাল নিজেই তার মেয়ের বিচার করবে। জমিদার বাবু, একবার বোঝার চেষ্টা করুন, আমি কোনো মাছ চুরি করিনি। আমার কথা বিশ্বাস করুন। আমার চোখ যেটা দেখেছে সেটাই আমি বিশ্বাস করব। তুমি এক্ষুনি চলো। হ্যাঁ নন্দন, ওদেরকে নিয়ে চল। গোপাল, এই গোপাল, কোথায় তুমি? এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে বেরিয়ে আসো বলছি। গোপাল বাড়িতে আছো? তাড়াতাড়ি আসো। আরে জমিদার বাবু যে, আমার বাড়িতে আসুন আসুন আসুন, বসুন বাবু। কোথায় যে আপনাকে বসতে দেব? যাও গিন্নি, বসবার জন্য কিছু একটা আনো। আমি তোমার এখানে বসতে আসিনি, আমি তোমার কাছে বিচার নিয়ে এসেছি। এই বিচার তোমাকে করতেই হবে। বিচার নিয়ে এসেছেন? কার নামে বিচার? কে কি করেছে আমাকে বলুন বাবু। আমি তোমাদেরকে এত ভালোবাসি, তোমার চিকিৎসার খরচ দিয়েছি, তোমার কথা শুনে শেষ পর্যন্ত তোমার মেয়েকে আমার বাড়িতে কাজ দিয়েছি। সেই মেয়ে কি না শেষ পর্যন্ত আমার বাড়িতেই চুরি করলো? আমার মেয়ে কবিতা এই তো আপনার বাড়িতে কাজ করে, কবিতা চুরি করেছে? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আজকে আমি হাতে নাতে ধরেছি ইলিশ মাছ তোমার মেয়ে আমার বাড়ি থেকে চুরি করে এনেছে। নিশ্চয়ই তুমি বাড়িতে কোনো ইলিশ মাছ কেনোনি। আমাদের তো দুবেলা খেতেই কষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে ইলিশ মাছ কিনবো? তাহলে তোমার মেয়েকে জিজ্ঞেস করো এখন। বাবা, আমার কথা বিশ্বাস করো, আমি চুরি করিনি। সত্যি করে বলছি পূজা। তোর ওই মুখে আমার আর বাবা বলে ডাকবি না। তুই আমার মেয়ে হয়ে এমন কাজ করবি সেটা আমি কল্পনাও করতে পারিনি। আবার কি না পূজার দোষ দিচ্ছিস? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই আর কখনো এ বাড়িতে ফিরবি না। বাবা, বিশ্বাস করো। আমি তোর কোনো ধরনের কথা শুনতে চাই না। বলছি না আমাকে আর বাবা বলে পরিচয় দিবি না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি গো, তুমি এখন ব্যান্ডেজ মুড়িয়ে আছো যে? তোমার না আজকে ব্যান্ডেজ কেটে ফেলার কথা? আরে বৌদি, এটা নতুন ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার আবার। নতুন ব্যান্ডেজ? আজকে না ব্যান্ডেজ কাটার কথা, নতুন ব্যান্ডেজ কেন? ডাক্তার পরীক্ষা করে দেখেছে হাড় এখনো জোড়া লাগেনি, সেজন্য নতুন ব্যান্ডেজ করে দিয়েছে। এই আরো 2-3 মাস গোপালদা কোনো কাজ করতে পারবে না। এ তুমি কি বলছো নন্দন? আমি কিছুই বলছি না, ডাক্তার যেটা বলেছে সেটাই বললাম। আমি যাই গোপালদা। নন্দন এসব কি বলে গেল? এখন আমাদের কি হবে? তুমি যদি এখনো কাজ করতে না পারো তাহলে আমরা কিভাবে সংসারটা চালাবো? না খেয়ে মরবো? আর এখনো জোড়া লাগেনি, এখানে আমার তো কিছু করবার নেই। তোমরা যদি পারো কিছু করো। আমরা কি করব? জমিদারের কাছে যাব নাকি? জমিদার বাড়িতে চুরি করেছে, এখন আবার জমিদার বাড়িতে যাবে? জমিদার কোনো কাজ দেবে না আর। আসলে কবিতা সেখানে চুরি করেনি। আমাদের মনে হয়েছিল তুমি কবিতাকে বেশি ভালোবাসো, তাই আমরা এমন বদনাম করেছিলাম। তুমি এত জঘন্য কাজ করতে পারলে? তখন করে ফেলেছি, এখন ভুল বুঝতে পারছি। চলো সেখানে গিয়ে সব স্বীকার করব জমিদারের কাছে, আর কবিতাকে খুঁজে বের করব। আমরা ক্ষমা চাইবো। আমার মেয়ে যে নিরপরাধ ছিল এটা প্রমাণ করতে হলে আমার সেখানে যেতে হবে। তোমরা এত বড় একটা ঘৃণিত কাজ করেছো, এখন আবার সেটা স্বীকার করতে আসছো? আমাদের ভুল হয়ে গেছে জমিদার বাবু, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের এখানে নতুন করে একটা কাজ দিন। তোমরা তো আমার সাথে অন্যায় করোনি, তোমরা কবিতার সাথে অন্যায় করেছো। ক্ষমা চাইতে হলে কবিতার কাছে চাও। কবিতা কোথায় চলে গেছে তা তো আমরা জানি না।
কবিতা আপনার এখানে আছে? আমি সবটাই জানতাম। যখন এই পূজা মাছ চুরি করেছে আমি নিজে দেখেছি তোমরা কবিতার উপর সব সময় অত্যাচার করো। সেজন্য আমি নিজেই পরিকল্পনা করেছি বাড়ি থেকে বের করে দিলে ওকে এখানে রাখবো না। দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি তোর ছোট বোন হই, একটা ভুল করেছি। বড় হয়ে তুই আমাকে ক্ষমা করবি না? জমিদার বাবু, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। পূজা আমার ছোট বোন, ওর উপরে আমি অভিমান করে থাকতেও পারি না। তুমি ক্ষমা করলেও আমি ক্ষমা করে দিতে পারি না। যদি তোমাদের সংসার চালাতে হয় সাবিত্রী ও পূজা তোমাদের দুজনকেই এখানে কাজ করতে হবে। কাজ করলে পয়সা পাবে, তা দিয়ে সংসার চালাবে। আর কবিতা এখানেই থাকবে। কবিতার সকল দায়িত্ব আমার। ওকে বিয়ে দেব, তাও আমি দেব। ও এখানে আমার মেয়ে হয়েই থাকবে। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমরা এখানে কাজ করেই খাবো। বলো তো বন্ধুরা, লাউ ইলিশ কোথায় রান্না করেছিলাম আমি? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।